This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা কথা কিছুদিন ধরেই ভাবছিলাম, জানেন তো, এই যে ধরুন বাংলাদেশে হঠাৎ একটা জুলাই আগস্ট মাসে একটা বিপ্লব হয়ে গেল, এত অসংখ্য মানুষ রাস্তায় নামলেন, রাস্তায় শুধু নামলেন না, শেখ হাসিনা সরকারকে মানে দেশ ছাড়া করে ছাড়লেন, শেখ হাসিনাকে শুদ্ধ। সব হলো কি করে বলুন তো? মানে এটা এত বড় একটা ঘটনা, একটা দেশ, সেখানে হঠাৎ কয়েকদিন ধরে এরকমভাবে মানুষজন রাস্তায় নামলেন, স্পেশালি ছাত্ররা, আর পুরো সরকারটা উল্টে গেল, দেশ ছাড়া হয়ে গেল। ব্যাপারটা এত সহজ ভাবছিলাম, জানেন তো। আর ভাবতে ভাবতে আলটিমেটলি খোঁজ পেলাম কেন, কিভাবে, কোথার থেকে গোটা বিষয়টা হয়েছে এবং এর পেছনে নেপথ্যে কী আছে। গোটা বিষয়ের নেপথ্যে কী আছে বলুন তো? নকশা শব্দটা অনেকবার শুনেছেন তো। নকশা শব্দটা আমাদের ব্যবহারিক জীবনের অঙ্গ। এটা নকশা শব্দের অনেক রকম অর্থ হয়। যেমন ধরুন ওই জামা কাপড়, সন্দেশ, মিষ্টি সব কিছুতেই তো নকশা হয়। আবার গয়না টয়নার নকশা, মানে এই নকশার অর্থ হচ্ছে অলংকার বা ডিজাইন, এরকমই ব্যাপারটা। আবার টালবাহানা করা, এটাকেও লোকে বলে এই নকশা করিস না, এ নকশা করছে। নির্মাণের পরিকল্পনাকেও তো নকশা বলা হয়। বাড়ি, রাস্তা, সেতু, অট্টালিকা, এসব ব্লু প্রিন্ট থাকে না, নীল নকশা, সেরকম। কিন্তু এই সব কিছুর বাইরে আরও একটা নকশা আছে, তার মানে হচ্ছে ষড়যন্ত্র। এই নকশার সঙ্গে আমাদের পরিচিতি ঘটিয়েছেন কে জানেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এই মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, নোবেল জয়ী, শান্তির জন্য নোবেল জয়ী। এই এখনকার কথাগুলো মনে রাখবেন না, তার আগেই পেয়ে গেছেন, পাওয়ার পর যা যা হচ্ছে আর কি। যাই হোক, হাসিনা সরকারকে পরিকল্পনা করেই যে উৎখাত করা হয়েছে, কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন তাকে উৎখাত করেনি, পরিকল্পিত চক্রান্ত তাকে উৎখাত করেছে। আমেরিকায় দাঁড়িয়ে স্পষ্ট ইংরেজিতে এটা কে পরিষ্কার করে দিয়েছেন জানেন? মোহাম্মদ ইউনূস। সংরক্ষণের বিরোধিতায় সাম্যকামী ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিপ্লবে হাসিনা সরকারের পতন হয়েছে। পশ্চিমী বিশ্বের এই ভুল ধারণা ভেঙে দিয়েছেন খোদ মোহাম্মদ ইউনূস। আমেরিকায় ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মিশনের সভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেখানে স্টেজে ডেকে নেন ছাত্র আন্দোলনের নেতাদের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের এক হাত দূরে দাঁড়িয়ে ইউনূস গর্বভরে ঘোষণা করেন কিভাবে নিখুঁত পরিকল্পনায় তথাকথিত আন্দোলন সফল হয়েছে। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ ইউনূস। ষড়যন্ত্রে কোনো বিদেশি শক্তির মদত কি নেই কোনোদিন জানা যাবে না। তবে স্টেজে ইউনূসের মন্তব্য শুনে বিল ক্লিন্টনকে বিন্দু মাত্র অবাক লাগেনি, যেন জানা বিষয় তিনি দ্বিতীয়বার শুনলেন। বিল ক্লিন্টনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠতা 1986 সাল থেকে। 60-এর দশকে বিল ক্লিন্টন আরকানসাস প্রদেশের গভর্নর ছিলেন। তখনই আরকানসাসে মাইক্রোফিন্যান্সের ওপর কাজ করেন মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের 35-এর বেশি শাখা রয়েছে। ইউনূসের দাবি, আমেরিকায় গ্রামীণ ব্যাংক $150 কোটি বিনিয়োগ করেছে। আমেরিকার অর্থনীতিতে ইউনূসের সরাসরি লগ্নি রয়েছে। আমেরিকার রাজনীতিতেও নাক গলানোর চেষ্টা করেন ইউনূস। 2016 সালে হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্ট প্রার্থী, তখন ট্রাম্পকে হারাতে মোটা ডলার খরচ করেন ইউনূস। বাংলাদেশে অভ্যুত্থানও ঘটল সেই সময়, যখন আমেরিকায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন। আর ডেমোক্র্যাটদের সঙ্গে ইউনূসের যোগাযোগ তো সুবিদিত। একটি ডিজাইনের কথা তো স্বীকার করে নিলেন ইউনূস, আর কোনো ডিজাইন বা চক্রান্ত নেই তো।
সেই চক্রান্ত কি কোনোদিন প্রকাশ্যে আসবে না? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দায়িত্ব নিলে আরও চমকে দেওয়া কোনো তথ্য কি সামনে আসবে? অপেক্ষা রইল। দেখুন, মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বললেন তার একটা একটা শব্দ যদি আলাদা করে ধরেন তাহলে বুঝতে পারবেন একটা কত মানে সুপরিকল্পিত চক্রান্ত বাংলাদেশে এই সোকল্ড বিপ্লবটাকে ঘটিয়েছিল। এবং এর যে ব্লুপ্রিন্ট, সেটা ওই নকশা, সেটা যে কত জটিল, যাতে চট করে কেউ দেখলো আর তার রহস্য ভেদ করে দিল এরকম যাতে না হয়, কিন্তু কত সুদূর প্রসারী চিন্তাভাবনা, কত গভীরে গিয়ে পরিকল্পনা, পুরোটাই তো তিনি ওই ভেবেছিলেন হয়তো ইংরেজিতে বলছেন সবাই বুঝবেন না, তো দেশবাসীর অধিকাংশ লোকই বুঝবেন না, কিন্তু যেটা বলে ফেলেছেন সেটার থেকে তো আবার অন্য রকম বিভিন্ন কিছু আমাদের চোখের সামনে উঠে আসছে, অন্যভাবে গোটা বিষয়টাকে দেখতে হচ্ছে। একটু খুলে বলি, আপনাদের বিশ্লেষণ করে বলি, আপনাদের সুবিধা হবে। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়, ইরানের শাহ দেশত্যাগ করেন, আর ফ্রান্স থেকে শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি এসে শাসন ভার গ্রহণ করেন। বাংলাদেশেও তো অনেকটা সেরকমই ছবি দেখেছি আমরা। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আর ফ্রান্স থেকে মোহাম্মদ ইউনূস এসে শাসন ভার হাতে তুলে নিয়েছেন। মিল না? বিরাট মিল। এবং এর মধ্যে দুটো শুধু তফাৎ, মাত্র দুটো তফাৎ। ইসলামিক রিপাবলিক ইরান ভারতের বন্ধু, আর ওই ইউনূসের তত্ত্বাবধানে জামাতের যে একটা জগা খিচুড়ি বাংলাদেশ তৈরি হয়েছে, সেটা এখন পর্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্ব সুলভ কোনো আচরণ তো করেইনি, বরঞ্চ যা যা করেছে তাতে যে বন্ধুত্বটাকে চুরমার করে দিতে চায় সেটা খুব স্পষ্ট। আর দ্বিতীয় তফাৎ হচ্ছে ইসলামিক রিপাবলিক ইরান আমেরিকার ঘোর শত্রু। বিপ্লবের পর 1 বছর মার্কিন দূতাবাসের কর্মীদের আটকে রাখা হয়েছিল ওখানে। শাহ না ফিরলে তাদের ছাড়া হবে না বলা হয়েছিল, কারণ শাহ গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারও হাসিনাকে ফেরাতে ভারতের ওপর তো চাপ দেওয়ার চেষ্টা করছে, আর এই সরকারের পেছনে আমেরিকার বর্তমান প্রশাসনের সমর্থন রয়েছে। মানে এখন যারা ক্ষমতায় রয়েছেন, যাদের ট্রাম্প আসার পর, মানে দায়িত্বটা হাতে তুলে নেওয়ার পর যাদের সরে যেতে হবে। এটা তো দুটো অভ্যুত্থানের গল্প শোনালাম। বাংলাদেশের বর্তমান সরকারের কার্যপদ্ধতির সঙ্গে আরও একটা বিষয়ের মিল খুঁজে পেলাম, জানেন তো? ইউনূসের বক্তব্যেই পেলাম। লস্করে তৈবা, জৈশে মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলো একসময় ভারতে জঙ্গি মডিউল রাখত। মানে ওই যে দেখবেন বিভিন্ন সিনেমাতে এগুলো আছে, স্লিপিং সেল কথাটা খুব শোনা যায়। মানে এটা চেন সিস্টেম, তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মনে ওই জঙ্গি ভাবধারা, জঙ্গি মতবাদ, সেগুলোকে এমনভাবে ইনজেক্ট করা হতো বিভিন্ন মাধ্যমে, কখনো লেখা, কখনো বক্তৃতা। কিন্তু প্রত্যেকটার পর যখন মানুষটা ভেতরে ভেতরে একটা জঙ্গি তৈরি হয়ে গেছে, সে কিন্তু জানতো না তার নির্দেশদাতা কে। শুধু জানতো একজনকে চিনতো, তার উপরে সে আছে, ব্যাস সেখানেই শেষ। এবং সেই যে একজন, তাকেও হয়তো বহু সময় তারা চোখে দেখেনি, হয়তো অডিওতে বার্তা আসতো, কোনো কোনো সময় মুখ ঢাকা বার্তা আসতো, কোনো সময় লেখা বার্তা আসতো, কোনো একজন ব্যক্তি। মানে যদি চিনতো, ওই একজনের বাইরে সংগঠনের কাউকে চিনতো না। কোনো জঙ্গি যদি ধরা পড়তো, তাহলে তার নির্দেশদাতাকে হয় সরিয়ে দেওয়া হতো অথবা মেরে ফেলা হতো। এবার যদি ওই জঙ্গিকে জেরা করে কোনো একটা সূত্র গোয়েন্দারা পেয়েও যান, তার আর নাগাল পাবেন না। মানে সে হয় ধরা ছোঁয়ার বাইরে, মানে পাকিস্তানে, অথবা পরপারে। এটাকে সন্ত্রাসের পরিভাষায় বলা হতো চেন ছিঁড়ে ফেলা। বিল ক্লিন্টনের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ভাষণ তো আপনারা শুনলেন, দেখলেন তার কথাগুলো। তিনি তো ঘোষণা করলেন ছাত্র আন্দোলনের প্ল্যানিং, এমনভাবে প্ল্যানিং সাজানো হয়েছিল যাতে অভ্যুত্থানের নেতাকে সেটা সরকার টের না পায়। যে মানুষগুলো তারা ওই বিভিন্ন নির্দেশ পাচ্ছিলেন আর কি, যার মাধ্যমে মানুষজন এইভাবে রাস্তার মধ্যে উন্মত্ত হয়ে ছুটে বেরিয়েছে, যেটাকে বিপ্লব ভেবে অনেকজন খুব আনন্দ করেছেন, এদেশেও করেছেন।
তারা কোত্থেকে নির্দেশ পাচ্ছেন, কারা পরিচালনা করছেন, তাদের কিভাবে পরিচালনা করছেন কিচ্ছু জানতেন না। শুধু নির্দেশ আসতো, তারা পালন করে যেতেন। একদম স্লিপিং সেলকে অ্যাক্টিভেট করে দেওয়ার মতো না। এরকম উর্বর মাথা তো ছাত্রদের হবে না। লস্কর জৈশের মতো কারা এরকম ভাবতে পারে? ওদের মতোই আর কেউ। বাংলাদেশে সেরকম কারা আছে? জামাত আছে, জামাত ভাবতে পারে। তার মানে বাংলাদেশে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রদের অভ্যুত্থান আসলে হয়নি, যেটাকে নিয়ে সবাই বেশ রোমান্টিক চিন্তা ভাবনা করেছেন, সেগুলো বালি। ওটা আসলে মৌলবাদী উত্থান হয়েছে, সন্ত্রাসবাদী উত্থান হয়েছে। এবার সেটার পেছনে কে কিভাবে ছিল, কিভাবে সন্ত্রাসবাদ গোটা দেশটার কবল থেকে, মানে তার থেকে কোনোদিন দেশটা কোনোদিন সন্ত্রাসবাদের কবল থেকে, মৌলবাদীদের কবল থেকে আদৌ মুক্তি পাবে কি না সেটা তো সময় বলবে। কিন্তু গোটা দেশটাকে যে মৌলবাদ বা সন্ত্রাসবাদীর আস্তে আস্তে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছে, সেটাও তো বুঝতে পারছি। যেভাবে চিন্ময় দাস প্রভুকে সন্ত্রাসবাদী সাজানোর চেষ্টা চলছে, দেখে তো মনে হচ্ছে সেটাও এরকমই একটা প্ল্যানিং। বলা হচ্ছে একরকম, পেছনে অন্যরকম চিন্তাভাবনা। ওই মোহাম্মদ ইউনূসের ভাষায় ডিজাইন। চট্টগ্রামে জামাতে ইসলামের আমির কি বলেছেন শুনুন না, শুনলেই বুঝতে পারবেন। ওই চিন্ময় দাস প্রভু নাকি বাংলাদেশকে বঙ্গভূমি করার চক্রান্ত করেছিলেন। সেই ছাগল খাওয়ার গল্পটা বাঘের, সেরকম মনে পড়ে যাচ্ছে জানেন তো। জল ঘোলা করেছিস, সে যত বলে আমি করিনি, তা তুই করিসনি, তাহলে তোর বাবা করেছে, এরকম আর কি। একটা ছল করে কোনো রকমে একটা ক্লজ তৈরি করে নিতে হবে, একটা কারণ তৈরি করে নিতে হবে যাতে তাকে হত্যা করা যায়। ঠিক একইভাবে দেখে মনে হচ্ছে যে কোনো না কোনো একটা মানে অভিযোগ তৈরি করে নিতে হবে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তাই জন্যই তাকে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এবার দেখুন, যে জামাত চাপাটি কিরিচ নিয়ে কোপায়, বোমা বন্দুকের রাজনীতি করে, তারা কাকে সন্ত্রাসবাদী বলছে? যার কাছে একটা আলপিনও পাওয়া যায়নি। এটাই হচ্ছে সব থেকে মজার। আরও মজার কি জানেন? বাংলাদেশের জনসংখ্যার মাত্র 7% হিন্দু, 10% না, 7%। ওই 1,31,00,000 মতো। তারাই নাকি বাংলাদেশের জাতীয় চরিত্র বদলে দিতে চেয়েছিলেন। ভাবুন, এই জাতীয় চরিত্র বদলে দেওয়ার জন্য তারা তাহলে বাকিদেরও পাশে পেয়েছিলেন, ওখানকার সংখ্যা গুরুদেরও পাশে পেয়েছিলেন। কারণ এর আগে মুক্তিযুদ্ধের সময় হাজারে হাজারে হিন্দু তো মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। আর এবার যখন এই জুলাই আগস্টের এই যে সোকল্ড অভ্যুত্থান, বিপ্লব, হ্যাঁ, যার পেছনে ডিজাইন রয়েছে বলে ইউনূস জানালেন, সেখানেও তো ওই সংখ্যা গুরু ছাত্রদের পাশাপাশি সংখ্যা লঘু ছাত্রছাত্রীরা সমান তালে সামিল হয়েছিলেন। ভাবুন, তাহলে তাদেরও হয়তো ওই পেছন থেকে চক্রান্তে সামিল করে নেওয়া হয়েছিল, ডিজাইনে সামিল করে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর তাদেরই এখন বলে দেওয়া হচ্ছে তারা নাকি আসলে বাংলাদেশের জাতীয় চরিত্র বদলে দিতে চাইছেন। ধন্য মিথ্যাচার, জানেন তো। মানে ওই কোথাও কাঠগড়ায় তোলার জন্য যে কোনো রকম কিছু যে একটা খাড়া করলেই হলো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে, শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে, এবং সেটারই ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন, সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে, এবং সেখানের সমাবেশের বক্তব্যের কারণে চিন্ময় বলেছে বাংলাদেশ নয় বঙ্গভূমি। আমরা কি বাংলাদেশের নাগরিক না বঙ্গভূমির নাগরিক? তাকে তো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হিসাবেই গ্রেপ্তার করা হয়েছে।